লাঠি খেলাটা শিখে নাও। তুমি তো আমার কোনো কথাই শুনলে না। সে না হয় মার্শাল আর্ট শিখলাম শাহিন ভাই, কিন্তু এটা তো কোনো সমাধান না। তুমি তোমাকে তো প্রোটেকশন করতে পারতে। আমার প্রোটেকশন আমি দেবো, তাহলে প্রশাসন করবে, রাষ্ট্র করছে কি? রাষ্ট্র না পারলে কি করবে? না পারলে কেন পারলে আসলে প্রশ্ন করবো? হয়েছে হয়েছে, শোনো, তোমাদের কাছাকাছি যাদের বাসা, বিশেষ করে সাদিয়া কাছাকাছি যার বাসা, তারা একসাথে আসবে, ওকে? আচ্ছা, শোনো। তাহলে আমি তোমার সাথে আসবো। না, তোদের ভিতরে যে সার্কাসের অংশটুকু আছে ওটুকু এখনই আশা করবে, সবাই তৈরি হয়ে নাও। তারপর তাদের আসবে কিন্তু কি ব্যাপারটা? মোবাইলটা কি কানের সাথে গান দিয়ে আটকে রেখেছ? রাখো রাখো মোবাইল, আসো। তারপর সবাই মাস্ক দিয়ে দেবে, বের হয়ে যাও, আসো তাদের শাড়ি পরে নাও। কবির ভাই একটু দিন আসলে তো এখনো এটা পারো না? আমি আরাম করতে পারবো। এই তোমার সবার গলা ধরে তোমার অল্প করে দেবো। এই নিশ্চয়। তারপর গাড়ি শুরু করছি, 1 2 3। এই পথ
এই নাটকটা আমরা করছি না, কেন? করা যাবে না। কিন্তু কেন সেটা তো বলবেন। সব কথা আমি বলতে চাই না, নাটকটা আমরা করছি না। এই সিদ্ধান্ত তো আপনি একা নিতে পারেন না। এটা শরীরের থেকে আচরণ হয়ে যাবে না তখন তো। হলে হতে পারে, কিন্তু কিছু করার নেই। ভাবুন না, 20 দিন ধরে কাজ করলাম, এখন বসে নাটক হবে না। আজ আমরা অন্য নাটক করবো, তো ভাবছো কেন? এই নাটক তো আমার মেইন চরিত্র ছিল। অন্য নাটকে কি সেটা থাকবে? ওই মেইন বলতে কোনো জিনিস নেই, ছোট বড় যাই বড় না কেন ঠিকঠাক মতো করতে পারলে সব চরিত্রই তো সমান নাটক। এই নাটকই করতে হবে। আরে করতে পারলে তো করতাম, পারছি না। অবসরের মতো কথা বলো না শাহিন। আপনি থাকুন, আপনি তো আর অভিনয় করেন না, এসে তো চুপচাপ বসে থাকেন। তাপসদা, তাহলে আমরা নতুন কোন নাটক করবো? ভাবছি কি করা যায়। আমরা আমরা বরং একটা গান দিয়ে নাটক করি। গান? হ্যাঁ, ওই গানটা জানো না? কোন গানটা দাদা? ওই যে সব কটা জানালা খুলে দাও না। জানো না? ধরো তো দুলাই। কিন্তু তাপসদা, গান নিয়ে নাটক তা কি করে সম্ভব? কি সম্ভব কিনা ভাবছি, শুরু তো করি। ধরো। কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। তাহলে এটা কিন্তু ঠিক হলো না। আমি আপনাদের গানের নাটকে নেই, এটা আমি ঠিক করবো না, আমি চললাম। তাই শোনো, শাহিন, শাহিন নাই, শাহিন নাই। ঠিক আছে, ও ঠিক হয়ে যাবে। কবি, বলু, তোমরা একটু ওর সাথে আলাপ করো তো। ঠিক আছে দাদা। এই, আমরা তুমি গান করি, সবাই ধরো তো, জোরে ধরো। মোরা আসবে চুপি চুপি। কিন্তু তাপসদা, চুপি চুপি কারা আসবে? এই গানটা শুনলেই আমার ভয় লাগে, মনে হয় গাড়া যেন কেউ নিঃশ্বাস ফেলছে। এই থামো তো, সব ভিতর দিন। আমার তো কান্নাই চলে আসে। আরে তুমি তো ওয়াসাল লাইন। পূজা, তোমার ক্যাপ্টেন তুমি মাঙ্গু করবে? কিন্তু তাপসদা, শাইন ভাই কিন্তু ঠিক বলেছে, গান দিয়ে নাটক হয় না। পরে মানুষজন বলবে গানের মঞ্চ ভ্রমণ। আরে বোকা, কোনো গান বা উপন্যাস বা কবিতার নাট্যরূপ দেওয়া হয়, তখন তো সেটা নাটকই হয়ে যায়। তাছাড়া এই গানটাই না হয় আমাদের সাথে মঞ্চে ভ্রমণ করলো, ক্ষতি কি? ধরো তো সবাই, ধরো। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। গান গাওয়াচ্ছি, গান দিয়ে নাটক করাচ্ছি। চুপি চুপি। তাপসদা, তাপসদা, আরে তুমি ভয় করছে। এই কিছু না কিছু না। ভয় করছে। এই সময় তো গানের
গিয়েছিলাম আমরা। আমরা বারবার ফিরে আসি। বারবার তোমরা কারা? কেন এসেছো? ও ডিরেক্টর, তুমিই তো আমায় ডাকলে। আমি কখন? এই যে একটু আগে এই গান গাইলে যে, তুমি কে? আমি আমি হলাম একটা প্রোডাক্ট। আমি আছি তোমার মাথায়, তোমার পিঠে, বুকে, তোমার সকালের চায়ের কাপে। জানি না তো। আমার কোনো দেশ নেই, নেই কোনো ধর্ম। পৃথিবীর যে প্রান্ত থেকে ক্ষুধার চিৎকার শোনা যাবে আমি সেই পর্যন্ত বিস্তৃত। অথচ আমার থাকার কথা ছিল রোগে শোকে ভোগা মানুষের পাশে, নিরন্ন মানুষের ক্ষুধার যন্ত্রণায়। আমার থাকার কথা ছিল গুয়েতেমালা, কিউবা থেকে কঙ্গো, পেরু, কোস্টারিকা, ইকুয়েডর, ভিয়েতনাম, বলিভিয়ার পাহাড় পর্বত ডিঙিয়ে আরো দূর কোনো দেশে শোষকের নিদ্রাহীনতায়, তার মগজের মধ্যে বারুদের গন্ধ হয়ে। তুমি কে গুয়ে বাবা? তোমায় কে না চিনে বলো? পৃথিবীর সকল তরুণ যারা বিপ্লবের স্বপ্ন দেখে, তুমি তাদের আইকন। অথচ তুমি আমায় কেমন একটা প্রোডাক্ট বানিয়ে দিলে। আমি চলে এলাম তোমাদের বিজ্ঞাপনে। আমাকে বানালে রোম্যান্টিক হিরো, ডিরেক্টর। অথচ আমার থাকার কথা ছিল বলিভিয়ার লা রিবেরার সেই স্কুলে। চে 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 রোমান্টিক বিপ্লবী, তুমি কি তোমাকে দেখতে পাচ্ছ? তোমাকে ভিখারির মতো লাগছে। একটা চুরুট হবে? আমাকে গুলি করো না, আমি চে গুয়েভারা। মৃত চেয়ের চেয়ে জীবিত চেয়ের দাম অনেক বেশি। তুমি কি তোমার অমরত্বের কথা চিন্তা করছো? না, আমি চিন্তা করছি বিপ্লবের অমরত্বের কথা। তোমার শেষ ইচ্ছের কথা বলো। ফিদেলকে বলবে সমগ্র আমেরিকায় সে নতুন বিপ্লবের যাত্রা দেখতে পারবে। আর আমার স্ত্রীকে বলো সে যেন আবার বিয়ে করে। ও আরেকটা কথা, আমি এই স্কুলের একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই। এই স্কুলের অবকাঠামো অনেক খারাপ। বাচ্চারা এখানে কিভাবে পড়ালেখা করবে? আপনি কি মনে করেন যে এখানে কোনো ভালো শিক্ষার্থী পাওয়া যাবে? স্কুলটা মেরামতের ব্যবস্থা করুন। যে দেশ পড়তে লিখতে জানে না তাদের প্রতারণা করা সহজ। আমাদের স্কুল সরকারি অনুদানে চলে। কিন্তু আপনি কি জানেন সরকারি অফিসাররা নিজেরা মার্সিডিজে চড়ে বেড়ান? হ্যাঁ জানি। আমাদের লড়াইটা ঠিক এখানেই। শিক্ষা ব্যবস্থাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে ধনী গরিব সবাই একই শিক্ষায় শিক্ষিত হতে পারে। এমন নয় যাদের টাকা আছে শুধু তারাই শিক্ষিত হবে। শিক্ষা হবে সবার। আপনি এবার আসুন। চলো আমরা সকল উপেক্ষাকে তুচ্ছ করি। বিদ্রোহী প্রদাহ নক্ষত্র প্লাবিত প্রকৃতি, হয় বিজয়ী হব না হয় মৃত্যুকে যাব পেরিয়ে। রোমান্টিক বিপ্লবী, এটা তো তোমারই কবিতা, মনে পড়ে? তুমি একজন বিপ্লবীকে মারতে পারো অফিসার, কিন্তু তার মতাদর্শকে নয়। বিপ্লবের মৃত্যু নেই।
স্বাধীনতার সংগ্রামে আমি কি রক্ত কেন ভয় পাও না? ভয়ের প্রশ্ন না, কিন্তু আমি পারবো না নিরীহ একটা জীবকে হত্যা করতে। স্বাধীনতার যুদ্ধেও তুমি অহিংসিত সংগ্রাম করতে চাও? স্বাধীনতার জন্য প্রাণ দিতেও পারি, প্রাণ দিতেও মোটেই মায়া হয় না, কিন্তু নিরীহ একটা জীবকে হত্যা করতে সত্যিই মায়া হয়। পারবো না। মিথিলতা, মাস্টারদা, তুমি জানো যে পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাবে আমরা একবার হামলা চালাতে গিয়েও পারি। ওখানে সকল অফিসাররা আছে। ওখানে আমাদের হামলা করতে হবে এবং সফল হতে হবে। তুমি জানো ভারতবর্ষের মধ্যে এই চট্টগ্রাম শহরটি আমরা 4 দিন ব্রিটিশ মুক্ত রাখতে সক্ষম হয়েছিলাম, ওদেরকে পরাজিত করে। ওই কৌশলের উপর ভর করেই আমাদের আক্রমণ করতে হবে। ব্রিটিশদের ওই ক্লাবটাকে ধ্বংস করতে পারলেই দুর্বল হই না, ওরা ভেঙে পড়বে। এই দায়িত্বটা আমি কল্পনা দত্তের উপর দিতে চেয়েছিলাম। যেহেতু ওই 7 দিন হয় অ্যারেস্ট হয়েছে, তাই সিদ্ধান্তটা পাল্টাতে হচ্ছে। এই আক্রমণের ভারটা আমি তোমায় দিতে চাই, পারবে না? পারবো মাস্টারদা। ওদের কত বড় সাহস! ওরা ক্লাবের সামনে সাইনবোর্ডে লিখে রেখেছে কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। তোমায় কিন্তু পুরুষের পোশাকে যেতে হবে। এই নয় কলোনির একজন থাকবে তোমাদেরকে সাহায্য করার জন্য। তাই হবে মাস্টারদা। বন্দে মাতরম। বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! মাগো, তুমি অমন করে কেঁদো না মা। আমি যে সত্যের জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি। তুমি কি তাতে আনন্দ পাও না? কি করবো মা? দেশ যে পরাধীন। দেশবাসী যে শৃঙ্খল ভারে অবরতা, লাঞ্ছিতা, অপমানিতা। তুমি কি সবই নীরবে সহ্য করবে মা? একটি সন্তানকেও কি তুমি মুক্তির জন্য উৎসর্গ করতে পারবে না? ওঠাও পিতুলতা, ওঠাও। তুমি ওদেরকে নিয়ে চলে যাও। দেশের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। আর একটু সাইলেন্ট। বন্দে মাতরম! বন্দে মাতরম! তোমরা কারা? একটি দেশের স্বাধীনতার জন্য যাদের প্রাণ দিতে হয়েছিল। পৃথিবীর কত দেশে এখনো তো স্বাধীনতার জন্য যুদ্ধ। এখনো তো নগরের পর নগর ধ্বংস হয়ে যায়। তা বটে, তবে আমরা তো আর নগর ছিলাম না, মানুষ ছিলাম। তাই ওরা আমাদের শিক্ষা আর জ্ঞানকে থামিয়ে দিতে চেয়েছিল। তোমরা কোন দেশের স্বাধীনতাকামী মানুষ ছিলে? আমার উপর একটু আলো ফেলবে? অনেক অন্ধকার এখানে, আমার চোখ বাঁধা।
৭৭-এর 14ই ডিসেম্বর আমার বাড়ির সামনে একটা মাটি লেপা মাইক্রোবাস থামে। ঘরের দরজায় ঠক ঠক আওয়াজ হয়। স্যার, ম্যাডাম একটু বাইরে আসবেন, কথা আছে। মাইক্রোবাসে উঠেই বুঝতে পারি শুধু আমি নই, আমার মতো আরো অনেককে ধরে এনেছে। তারপরের ইতিহাস তো তুমি জানোই, ডিরেক্টর। চার্জার তো পেলাম না তাপসা। আলো ছাড়া কি করবো এখন? নতুন নাটকের আজকে প্রথম রিহার্সেল, অথচ আলো নেই। ও ভেবো না, আলো চলে আসবে। আমাদের একটু অপেক্ষা করতে হবে। তোমরা গান চালিয়ে যাও। ভাই, আপনি আজ এমন এক জায়গায় লিখবেন যেখানে জীবনে কখনো লেখেন। কি আপনি চাদরটা খুলছেন কেন? বিক্রম ভাই, আপনি আমার বুকের এখানটাতে লিখবেন স্বৈরাচার নিপাত যাক, আর পেশে লিখবেন গণতন্ত্র মুক্তি পাক। এই লেখাটা লিখে বাইরে গেলে পুলিশ আপনাকে মারবে, আপনার জেল হয়ে যেতে পারে, এমনকি আপনার ফাঁসিও হতে পারে। তাছাড়া আমার বড় ভাই চাকরি করে প্রেসিডেন্টের ওখানে। এই লেখাটা আমি লিখেছি, জানাজানি হলে আমার ভাইয়ের চাকরি চলে যাবে, আমিও শেষ। আমি পারবো না লিখতে। বিক্রম ভাই, জানাজানি হবে কি করে? এখন মধ্যরাত, এই গলিটাও খুব অন্ধকার। আমি তো আপনাকে এখানে নিয়ে এলাম, কাল সকালে মিছিল। আমার ভয় করছে। বিক্রম ভাই, কেন ভয় করবে? ভয়ের কিছু নেই ভাই। আপনি শুধু ইনামেল পেইন্টে লিখে দেবেন, কাল সকাল পর্যন্ত ইনামেল পেইন্ট থাকবে। আপনি যে ভয়ের কথা বলছেন, কিছু নেই ভয়ের। কাল ওখানে আমার মতো আরো 100 জন এটা গায়ে লিখে যাবে। আমরা কাল সবাই একসাথে মিছিল করবো। এখন লিখলে তো কাল পর্যন্ত থাকবে না। ভাই, এনামেল পেইন্ট থাকবে ভাই, থাকবে। আপনি লিখুন ভাই, এমন ভাবে লিখবেন যেন পোস্টারের মতো লাগে। বেশ, লিখে দিচ্ছি। বিক্রম ভাই, স্বৈরাচারের পতন ঘটিয়েই ফিরবো। দেখা হবে বিজয়। তাহলে লেখাটা একটু ভিন্ন করে লিখে দেই এবং লেখা শেষে দুটো করে দাঁড়িয়ে দিয়ে দিই, যাতে লেখাটা একটু ভিন্ন হয়। গণতন্ত্র মুক্তি পাক। গণতন্ত্র মুক্তি পাক। স্বৈরাচার নিপাত যাক। গণতন্ত্র মুক্তি পাক। আমি কিন্তু পোস্টার হতে চাই না, ভাস্কর্য হতে চাই না। যেখানে স্বপ্ন ভাঙার সুর ভেসে আসে শোষক এবং স্বৈরাচারের বিরুদ্ধে, যেখানে লড়াকু দেখা মেলে, আমি হাঁটি সেই মিছিলে। আমি থাকি স্লোগানে। আই সে ওকে পিঠে রক্তের অক্ষরে লেখা অনন্য স্লোগান, বীরের মুদ্রায় হাটে মিছিলের পুরোভাগ। হঠাৎ টহলদার, ঝাঁক ঝাঁক বন্দুকের সীসা, উর্বশীর বুক নয়,
বাংলাদেশ বন পোড়া হরিণীর মতো আর্তনাদ করে। তার মুখ থেকে অবিরল রক্ত ঝরতে থাকে, ঝরতে থাকে। পানি আছে কারো পানি? লাগবে নাকি কারো পানি? এই যে পানি লাগবে কারো পানি? লাগবে নাকি কারো পানি? এই যে পানি লাগবে? লাগবে নাকি কারো পানি? পানি লাগবে কারো? পানি? মুক্ত! কে তুমি? আমায় চিনতে পারলে না ডিরেক্টর? বাংলার বিবর্ণ ইতিহাসের ধূসর পাতা থেকে হঠাৎ বিদ্রোহী হয়ে উঠে এলো একটি শব্দ, একটি নাম। 1971-এর বারুদুজ্জ্বল দিনে একজন নারী, একজন জননী, একটি বাংলাদেশ। ভাগীরথী। যা চিনলে তাহলে। কেন চিনব না তোমায়? তুমি আমাদের অস্তিত্বে মিশে আছো। পিরোজপুর শহরের ধুলোবালিতে আছো ভাগীরথী। পাকিস্তানিরা তোমায় ধরে নিয়ে গেল, আটকে রাখলো। তারপর ওদের ইনফরমার হিসাবে কাজ করতে বলায় ওরা তোমায় মুক্তি দিল। ওটা কি মুক্তি বলে বুঝি? পাখি ছেড়ে দিয়ে পায়ের সুতো বেঁধে রাখা? ওই শর্তে মুক্তি দিয়েছিল বলেই তো তুমি মুক্তিযোদ্ধাদের ইনফরমার হতে পারো। তারপর যখন তুমি ধরা পড়লে, মোটর সাইকেলের পিছনে বেঁধে পিরোজপুর শহরে সমস্ত রাস্তায় টেনে টেনে তোমায় মারা হলো। আচ্ছা ভাগীরথী, বলো তো, ওটা কি মোটর সাইকেল ছিল না জিপ গাড়ির পেছনে বেঁধে টেনে টেনে মারা হয়েছে? জানো তো, এসব নিয়ে খুব কথা চলে। মানুষ তো এমনই, পেছনের হাতিটা দেখতে পায় না, অথচ সামনের পিঁপড়েটা নিয়ে ঘুরছে। এই যে আমাকে ধর্ষণ করো, একটা শহরের রাস্তায় রাস্তায় আমার শরীরের মাংস, আমার চিৎকার, আমার হৃদস্পন্দন মিশে আছে। একটা স্বাধীন দেশে তা থেকে কি অর্জন করতে পারলে তোমরা? নারীর মুক্তি সত্যি কি মিলেছে ডিরেক্টর? এখনো দেশে দেশে যুদ্ধ বলে নারীকে ধর্ষণ করা হয়। নারীর এগিয়ে চলা তোমরা মেনে নিতে পারো না। এখনো তোমরা তরুণদের ধর্ষণ করো, নুসরাতকে পুড়িয়ে মারো, মুনিয়াকে আত্মহত্যা করতে বাধ্য করো, কারো আঙুল কেটে দাও, কারো চোখ উপড়ে দাও। আমার কিছু বলার নেই ভাগীরথী। আছে, আছে বলেই তো তুমি আমায় ডাকলে। যে প্রত্যাশা নিয়ে এদেশটা স্বাধীন করতে এত মানুষ প্রাণ দিল, এত মানুষের শরীরে পুরো একটা অংশ হারালো, আমার মতো এত নারী ধর্ষিতা হলো। তাদের সেসব স্বপ্ন বিফলে যেতে দিও না ডিরেক্টর। যেও না ভাগীরথী, যেও না। বলবো না! আজা! ওরা খুব মারে। মারো সে কখন সব স্বীকার করে ফেলি। যখন মারবে শব্দ হয়ে থেকো বাবা, সহ্য করো, কিচ্ছু স্বীকার করবে না, কারণ নাম বলে দিও না যেন। খুব ভাত খেতে ইচ্ছে করছে মা। 2 দিন ধরে ভাত খাই না। কাল নিয়ে আসবো বাবা। মা! বলবো না! বলবো না! বলবো না!
চল তাহলে চল। আজাদ! আজাদ! আমার আজাদ! আমার আজাদ কোথায়? আমার আজাদকে তোমরা দেখেছো? আমার আজাদ কোথায়? আমার আজাদকে তোমরা কোথায় রেখেছো? ও দুদিন ধরে ভাত খায় না। ও একটু ভাত খাবে। তোমরা দেখো, আমি ভাত নিয়ে এসেছি। তোমরা দেখতে পারো, বাটি করে দেখতে পারো, আমি ভাত নিয়ে এসেছি। আমার আজাদ দুদিন ধরে ভাত খায় না। আমার আজাদ কোথায়? আজাদ! আমার আজাদ আজাদ কি আর খুঁজে পাওয়া যায়? প্রার্থীদের গেরিলা যোদ্ধা আজাদ, রবি, উৎপলু, দিলু, মোকাম্মেল সহ একদল তরুণ মুক্তিযুদ্ধের সময় গেরিলা আক্রমণ করে একদম তটস্থ করে রেখেছিল ঢাকায় পাকিস্তানি আর্মিদের। তারপর বেশ কয়েকজন মোকাম্মেল নির্মম নির্যাতন করে ওদেরকে হত্যা করা হয়। আজাদের মা কতদিন বেঁচে ছিলেন ছেলেকে ভাত খাওয়াতে না পারার কষ্টে একটি ভাতের দানাও মুখে তুলে বিছানায়ও গা রাখে 14টি বছর মেঝেতেই ঘুমিয়েছে। আহ আজাদ! কেউ না সাফিয়া বেগম। কি আমার নাম ধরে ডাকি? আমার পরিচয় তো একটা, আমি আজাদের মা। রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই তোমার ভাষা আমার ভাষা বাংলা ভাষা তুলতুলা বাংলা রাষ্ট্রভাষা বাংলা চাই আমার ভাষা বাংলা ভাষা বাবু! তারা পালা! দেখো তো, কানের কপালের মাঝখানে একটা গর্ত কেন? কি বলে? রাহাত উঠে গিয়ে স্টারটা তুলে নিল হাতে। ঝুঁকে পড়ে সে দেখতে লাগলো অবাক হয়ে। রাহাত তাকালো আমার দিকে। ওর বাবার হাতটা 2 ইঞ্চি ছোট ছিল। এই রাহাত, একটু মেপে দেখ তো। হাত দুটো ঠক ঠক করে কাঁপছিল। দেখো, বাবার টিভির ফেবুলাটা 2 ইঞ্চি ছোট। তবু তবু ফিরে এসেছি। আমি আমার নাটকের প্লট পেয়ে গেছি। মানুষের মুক্তির জন্য যারা প্রাণ দিয়েছে আমি তাদের নিয়েই নাটক বানাবো, এই গানটাকে দিয়ে। কি ঠাকুরদা অন্ধকারে কেমন গান গাইলেন? শাহিন তুমি? বলেছিলাম না ওই নাটকই করতে হবে। আপনার এই গানের নাটকের মধ্যে আমার তো কোনো ভূমিকাই দেখতে পেলাম না। আসো আসো, আগে কি সব বোঝা যায়? তুমি আগে আসো। এই গানের নাটক আমি করবো। সবসময় প্রধান চরিত্রই করতে হবে শাহিন ভাই। তুমি চুপ করো, তুমি জুনিয়রের মতো থাকো। শাহিন, আমরা বড়রা যদি সিনিয়র জুনিয়র করতে থাকি, ওরা শিখবে কোথায়? কার কাছে শিখবে? শাহিন ভাই,
আসেন সাহিত্রী, আসেন আসেন। ভাই। না, আমি এটা করবো না। আসেন, আসেন, গানের নাটক আমি করবো। আসেন, চল ভাই ভাইয়া আসেন। চল আসেন সাহেব ভাই, চল, আসেন। চল, না, চল, চল, চল আমরা আবার নতুন করে নাটক করবো আসেন ভাইয়া। আহিল, আমাদের তো বয়স হয়েছে, দায়িত্বটা তো এদের উপর ছেড়ে দিতে হবে। আমরা যদি কিছু শেখাতে না পারি ওরা শিখতে করতে সত্যি আমি দুঃখিত। Yeah!